সবাইকে স্বাগত। এই ভিডিওতে নবম শ্রেণীর গণিতের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 4 এবং পার্ট 5 আলোচনা করা হয়েছে। আশা করি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তা পার্ট 4-এর যে প্রশ্নগুলো তোমাদের দিয়েছে তোমরা স্ক্রিনে দেখতে পারছো। 1 নম্বর প্রশ্নে দেখতে পারছো বহুমুখী উত্তর ধর্মী প্রশ্ন মোট 4টি এমসিকিউ দিয়েছে। 2 দাগে সত্য মিথ্যা 4টি দিয়েছে। তারপর 3 দাগে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন 3টি দিয়েছে, আর 4 দাগে একটি উপপাদ্য দিয়েছে। এই 4টি প্রশ্ন আমাদের করতে হবে। 1 নম্বর প্রশ্ন বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন। খেয়াল করো, প্রথম প্রশ্নটা বলছে পাই একটি, তারপর 4টি অপশন দেওয়া আছে: মূলদ সংখ্যা, পূর্ণ সংখ্যা, বীজীয় অমূলদ সংখ্যা এবং তুরীয় অম্লদ সংখ্যা। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ তুরীয় অম্লদ সংখ্যা। এখন এই কেন তুরীয় অম্লদ সংখ্যা, এই ব্যাখ্যাটা তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর 16-তে যাবে, দেখতে পাবে এই তুরীয় অম্লদ সংখ্যা বলে একটা ব্যাখ্যা করা আছে। তোমাদের বলে রাখি, সাধারণত পাই তারপরে ই এইগুলো হলো তুরীয় অম্লদ সংখ্যা। আর যে আমরা সংখ্যাগুলো জানি, যেমন √2, √7, √11, এই রকম যে সংখ্যাগুলো আছে সেগুলো হলো বীজীয় অম্লদ সংখ্যা। ঠিক আছে, তাহলে তুরীয় অম্লদ সংখ্যা আমরা দুটো জানলাম, একটা হলো পাই আর একটা হলো কি ই। এই দুটো মনে রাখবে, তাহলে কিন্তু এমসিকিউ বা সত্য মিথ্যা আসলে পারবে। এবার 2 নম্বর প্রশ্ন, 0 এর n-তম মূল উত্তরটা কি হবে? এক্ষেত্রে 4টি অপশন আছে: 1, 0, একটি অম্লদ সংখ্যা, আর লাস্টের অপশন আছে এর অস্তিত্ব নেই। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে 0। ঠিক আছে, এখন এর ব্যাখ্যাটা তোমাদের বইয়ে পেয়ে যাবে পৃষ্ঠা নম্বর 25। তোমাদের বইটা যখন ভালো করে ফলো করবে, দেখবে এই 25 পৃষ্ঠায় 0 এর n-তম মূল বলে একটা ব্যাখ্যা করে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিও, আর না বুঝলে কমেন্ট করে দিও। ঠিক আছে, তোমাদের বলে রাখি ব্যাপারটা, 0 এর n-তম মূল বলতে 0 এরকম রুট দেবো, এর উপরে এখানে n লিখবো। ঠিক আছে, এটাকে বলা হয় 0 এর n-তম মূল, আর এর মান সবসময় 0 হয়। ক্লিয়ার? এবার আলোচনা করব 3 নম্বর প্রশ্ন 1-এর। y+7 = 0 সমীকরণটির লেখচিত্রটি। অপশন 4টি আছে কি কি? y অক্ষের সমান্তরাল, x অক্ষের সমান্তরাল, y অক্ষের সঙ্গে 0 ডিগ্রি কোণ করে, x অক্ষের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ x অক্ষের সমান্তরাল। একটা জিনিস খেয়াল করো, এখানে কি বলা আছে? y+7 = 0। একটা কথা মাথায় রাখবে, এক্ষেত্রে y এর মান কত হয়? y = -7 হয় না? মনে রাখবে, y = যদি কোনো সংখ্যা বা কোনো ধ্রুবক সংখ্যা পেয়ে থাকি, সেটা সবসময় x অক্ষের সমান্তরাল হবে। ঠিক সেমভাবে বলতে পারি, যদি x = কোনো একটা সংখ্যা পাই, মনে করো x এর মান পেলাম হলো a, ঠিক আছে, তাহলে এই সমীকরণটা হয়ে যাবে সবসময় y অক্ষের সমান্তরাল। যেহেতু আমাদের প্রশ্নে y এর মানটা হলো -7, তাহলে আমরা বলতে পারবো এটি হলো x অক্ষের সমান্তরাল। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। যেহেতু এটা এমসিকিউ প্রশ্ন, বেশি ডিটেলসে যাওয়ার দরকার নেই, সিম্পলভাবে বুঝলেই হবে। এবার 4 নম্বর প্রশ্ন, x + y = 20, 10x + 5y = 140 সহ সমীকরণের 4টি অপশন আছে। একটি মাত্র নির্দিষ্ট সাধারণ সমাধান থাকবে, 2টি নির্দিষ্ট সাধারণ সমাধান থাকবে, অসংখ্য সাধারণ সমাধান থাকবে, কোনো সাধারণ সমাধান থাকবে না। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, অর্থাৎ একটি মাত্র সাধারণ সমাধান থাকবে। এটি তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর হলো 51। এই পৃষ্ঠাটা ফলো করবে, দেখবে এরকম একটা অঙ্ক করে দেওয়া আছে, এবং সেখানে কিন্তু স্পষ্ট বলা আছে যে একটি মাত্র সাধারণ সমাধান থাকবে। তোমাদের বলে রাখি, এর কারণটা আমি তোমাদের দেখিয়ে দিই। খেয়াল করো তো, এই প্রথম সমীকরণে x এর সহগ কত, আর এই দ্বিতীয় সমীকরণে x এর সহগ কত? প্রথম সমীকরণে x এর সহগ হলো 1, আর দ্বিতীয় সমীকরণে x এর সহগ কত? 10। এখন আমাদের কাজ হবে এই প্রথম সমীকরণ এবং দ্বিতীয় সমীকরণের x এর সহগকে ভাগ করলাম, তাহলে 1/10 পেলাম। এবার আমরা দেখব এই প্রথম সমীকরণে y এর সহগ কত। y এর সহগ হলো 1, আর দ্বিতীয় সমীকরণে y এর সহগ কত? 5, তাহলে বলবো 1/5। খেয়াল করো তো, এই প্রথম সমীকরণে প্রথম সমীকরণ এবং দ্বিতীয় সমীকরণের x এর সহগের অনুপাত, আর প্রথম সমীকরণ আর দ্বিতীয় সমীকরণের y এর সহগের অনুপাত সেম হলো কিনা? দেখো, এটা সম্পূর্ণ আলাদা, নট ইকুয়াল টু বলতে পারি। যেহেতু এদের অনুপাত আলাদা হয়েছে, তাহলে মনে রাখবে সবসময় একটি মাত্র সমাধান থাকবে। ক্লিয়ার? এখন এই সংক্রান্ত ডিটেলস তোমাদের পৃষ্ঠা নম্বর এই 51
ফলো করবে, দেখবে এখানে একটি সমাধান থাকার শর্ত, অসংখ্য সমাধান থাকার শর্ত কিন্তু দেওয়া আছে। এভাবে উত্তরগুলো করে নেবে। এবার আলোচনা করব 2 নম্বর প্রশ্ন, অর্থাৎ সত্য মিথ্যা লেখো। প্রথম যে প্রশ্নটা আছে, কোনো চতুর্ভুজাকার ক্ষেত্রের একটি কর্ণ চতুর্ভুজাকার ক্ষেত্রের বাইরে থাকলে চতুর্ভুজাকার ক্ষেত্রের চতুর্ভুজটি একটি সামান্তরিক। উত্তর হয়ে যাবে সত্য। ঠিক আছে, এক্ষেত্রে উত্তরটা করে নিও ঠিকঠাক করে। পরের প্রশ্ন 2 নম্বর প্রশ্ন, রম্বসের একটি কোণ সমকোণ হলে রম্বসটি একটি বর্গক্ষেত্র। আমরা সবাই জানি রম্বস এবং বর্গক্ষেত্র উভয়েরই প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান থাকে, কিন্তু বর্গক্ষেত্রের একটা ধর্ম কি, বর্গক্ষেত্র হতে হলে অবশ্যই একটি কোণ 90 ডিগ্রি হতে হবে, এবং একটি কোণ 90 ডিগ্রি হওয়া মানে বর্গক্ষেত্রের সবগুলো কোণই 90 ডিগ্রি হওয়া। এক্ষেত্রে রম্বসের একটি কোণ যদি 90 ডিগ্রি হয়ে যায় তাহলে বলবো এটা একটি বর্গক্ষেত্র, অর্থাৎ আমাদের উত্তরটা কি হবে, সত্য হয়ে যাবে। 3 নম্বর প্রশ্ন, বহুপদী সংখ্যামালায় চলের সূচক যে কোনো পূর্ণ সংখ্যা হবে। উত্তরটা হয়ে যাবে মিথ্যা। এখন এর উত্তরটা তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর হলো 95-এ দেখবে, সুন্দরভাবে ব্যাখ্যা করে দেওয়া আছে। এছাড়া কেন তোমাদের এটা মিথ্যা তার কারণটা আমি তোমাদের বলে রাখি। মনে রাখবে, বহুপদী সংখ্যামালায় চলের সূচক সবসময় অখণ্ড সংখ্যা হয়। কি বললাম, চলের সূচক সবসময় এই পূর্ণ সংখ্যা হয় না, সবসময় অখণ্ড সংখ্যা হয়। আর অখণ্ড সংখ্যা শুরু হয় সাধারণত 0, 1, 2 করতে করতে ডট 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 করতে করতে একদম অসীম পর্যন্ত। অর্থাৎ আমাদের সবসময় 0 থেকে পজিটিভ পূর্ণ সংখ্যা বা এগুলোকে বলা হয় অখণ্ড সংখ্যা। ঠিক আছে, আর পূর্ণ সংখ্যার মধ্যে কি থাকে, 0 থাকে, মাইনাস থাকে, মানে মাইনাসের মানগুলো থাকে, প্লাসের মানগুলো থাকে। আর যেহেতু এখানে শুধুমাত্র পূর্ণ সংখ্যা বলেছে, তাই আমাদের উত্তরটা হয়ে যাবে সম্পূর্ণ মিথ্যা। ঠিক আছে, অর্থাৎ কোনো ঋণাত্মক মান তো হতে পারে না। এই জন্য আমরা বলবো বহুপদী সংখ্যামালায় চলের সূচক সবসময় হয় হলো অখণ্ড সংখ্যা, এই জন্য এক্ষেত্রে উত্তরটা হয়ে যাবে মিথ্যা। এবার 4 নম্বর যে সত্য মিথ্যা আছে, খেয়াল করো, 0 একটি ধ্রুবক বহুপদী সংখ্যামালা এবং 0 বহুপদী সংখ্যামালাও। এক্ষেত্রে উত্তরটা হয়ে যাবে সম্পূর্ণ সত্য। ক্লিয়ার? এখন এটিও তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর হলো 96 পৃষ্ঠায় পেয়ে যাবে ব্যাখ্যাটা, সেখান থেকে দেখে নিও। এবার আলোচনা করব 3 নম্বর প্রশ্ন, অর্থাৎ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। এটি তোমাদের প্রথম যে প্রশ্নটা দিয়েছে, g of x equal to 2x minus 16 বহুপদী সংখ্যামালাটির সমীকরণটি লেখো এবং বহুপদী সংখ্যামালাটির শূন্য নির্ণয় করো। খেয়াল করো, এখানে আমাদের দুটো বিষয় নির্ণয় করতে বলেছে। একটা হলো সমীকরণটি নির্ণয় করো বা সমীকরণটি লেখো, আর একটা হলো বহুপদী সংখ্যামালাটির শূন্য নির্ণয় করো। দুটি প্রশ্ন করেছে এখানে। তা আমার প্রথম কাজ হবে সমীকরণটি নির্ণয় করা। এখন দেখে নাও, প্রথমে আমরা লিখে নেব g of x equal to 2x minus 16 বহুপদী সংখ্যামালাটির সমীকরণ নির্ণয়ের শর্ত। তারপরে আমরা লিখব gx equal to 0। এইটা ভাইটাল, এই লাইনটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ লাইন, এবং এইটাকে আমরা বলতে পারবো যে এই gx যে বহুপদী সংখ্যামালাটা আছে সেটি সমীকরণ তখনই হবে যখন gx এর মান পুরোটা কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। ক্লিয়ার? এখন এই gx এর মান কত বলো তো, এই gx সমান তো আবার 2x minus 16, তাহলে এই gx এর জায়গায় আমি 2x minus 16 বসিয়ে দেবো। অর্থাৎ কি বলতে পারবো, অতএব 2x minus 16 ইকুয়াল টু 0, এবং এইটাই হয়ে যাবে কিন্তু আমাদের নির্ণয় সমীকরণ। আর ফ্রেশ করে লিখবে যে gx বহুপদী সংখ্যামালাটির সমীকরণটি হলো 2x minus 16 ইকুয়াল টু 0। ক্লিয়ার? এটা প্রথম পার্টের উত্তর হয়ে গেল। এবার আমাদের শূন্য নির্ণয় করতে বলেছে। যেহেতু আমরা একটু আগে করে নিয়েছি যে 2x minus 16 ইকুয়াল টু 0, তাহলে আমরা বলতে পারবো 2x ইকুয়াল টু 16 বা x সমান 16/2 বলতে পারবো। এখন 16কে 2 দিয়ে কাটলে কত হবে, 8 পেয়ে যাব। তাহলে x এর মান যখন 8 হবে, ভালো করে বোঝো, এখানে x এর মান যখন 8 হবে তখনই কিন্তু এই g of x এর মানটা আমরা কত পেয়ে যাব, 0 পেয়ে যাব। অর্থাৎ আমরা বলতে পারবো যে x সমান 8 এর জন্য gx এর মান 0 হবে। অতএব 8 g of x বহুপদী সংখ্যামালার 0, এটাই হয়ে যাবে কিন্তু নির্ণয় উত্তর। আশা করি প্রশ্নটার উত্তর বুঝতে পেরেছো, এবং যদি না বোঝো অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি ডিটেলসে বোঝানোর চেষ্টা করব। এবার নেক্সট প্রশ্ন 3-এর 2 নম্বর, 8x³ প্লাস 8x minus 5 বহুপদী সংখ্যামালাটির একটি উৎপাদক নির্ণয় করো। আমাদের খেয়াল করো, এখানে মাত্র একটি উৎপাদক নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, উৎপাদক অনেকগুলো হতে পারে, কিন্তু আমাদের শুধুমাত্র একটি দেখাতে বলেছে।
এই অঙ্কটা আমি দুটো নিয়মে তোমাদের করে দেবো, তোমাদের যে নিয়ম ভালো লাগে সেই নিয়মে করবে। একটা হলো শূন্য পদ্ধতি আর একটা হলো উৎপাদকের পদ্ধতি। তা আমি তোমাদের প্রথমে উৎপাদকের পদ্ধতিটা আলোচনা করব, এর পরবর্তীতে না এর পরেই এটা শেষ হলেই আমি তোমাদের শূন্য পদ্ধতিটাও দেখিয়ে দেবো। তোমাদের যে পদ্ধতি ভালো লাগে সেই পদ্ধতিতে অঙ্কটা করবে। প্রথমে এক কাজ করবে, উৎপাদকে করার জন্য 8x প্লাস 8x মাইনাস 5 প্রথমে বহুপদী সংখ্যামালাটা লিখে নেবে। তারপরে এই যে লাস্টের -5 আছে দেখতে পাচ্ছ, এই -5টাকে আমাদের ভাঙতে হবে দুটি অংশে। তাহলে পরের লাইনে কী বলতে পারবো, 8x³ প্লাস 8x -1 -4। ক্লিয়ার? অর্থাৎ এই -5টাকেই কিন্তু আমি দুটো অংশ ভেঙেছি, একটা -1 -4। দেখো এটা করলে কিন্তু এটাই পাবো আমরা, কিন্তু আমাদের অঙ্ক করার জন্য ওটা ভাঙতে হবে। এখন পরের লাইনে এই যে -1টা আছে, এই -1টাকে আমি সামনে নিয়ে আসবো, অর্থাৎ 8x³ -1 প্লাস 8x -4 সাজিয়ে লিখলাম। ঠিক আছে? এখন এই যে এই অংশ আর এই অংশ, প্রথম দুটো অংশ দেখো হোল কিউয়ের সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি। যেমন 8x³ লিখতে পারি 2x হোল কিউ, আর 1কে লিখতে পারি আমরা 1 হোল কিউ। ক্লিয়ার? আর এই যে লাস্টের দুটো অংশ আছে 8x -4, এখান থেকে দেখো 4 কমন যায়, অর্থাৎ 4 কমন নিলে 2x - 1 আমরা পেয়ে যাব। ক্লিয়ার? এবার এই যে প্রথম দুটো আছে সূত্র পড়ে আছে, এই সূত্রটা কি আছে, AQ - BQ এর ফর্মুলা। অর্থাৎ আমরা কি জানি AQ - BQ এর ফর্মুলা, সেটা হলো A - B ইন্টু A² প্লাস AB প্লাস B² ব্র্যাকেট শেষ। এটা হলো তোমাদের AQ - BQ এর ফর্মুলা। এখানে এটা A। ঠিক আছে? এখন এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব। খেয়াল করো তো, যদি আমি সূত্রটা অ্যাপ্লাই করি প্রথমে বলতে পারবো এখানে A হলো 2x আর B হলো 1, তাহলে সূত্রটা হয়ে যাবে 2x - 1, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দেবো, যেহেতু আমাদের ফার্স্ট ব্র্যাকেটটার ভিতরে ইউজ করতে হবে, A² মানে 2x হোল স্কোয়ার প্লাস AB বলতে এখানে A হলো 2x আর B হলো 1, তাহলে AB বলতে 2x × 1 আর প্লাস B² বলতে 1² তার ব্র্যাকেট শেষ করে দেবো, আর লাস্টে যা থাকবে তাই আমরা লিখে রাখবো। তারপরে আমরা লিখব, খেয়াল করো, এই 2x - 1, তারপরে এটা সাজিয়ে একটু ফ্রেশ করে লিখব 4x² প্লাস 2x প্লাস 1, আর লাস্টে যা আছে তাই লিখব। পরের লাইনে খেয়াল করো তো, এই যে লাস্টে 2x - 1 আছে আর এর ফার্স্টে 2x - 1 আছে, কিন্তু এটা তো দুটো অংশ, তাহলে কমন যায়, তাহলে এই 2x - 1টাকে আমরা কমন নিয়ে নেব। তাহলে 2x - 1টা আমি কমন নিয়েছি। পরের লাইনে কমন নিলে কী পাবো বলো তো, তাহলে বাদ বাকি অংশগুলো অন্য ব্র্যাকেটে চলে আসবে। তাহলে এই ব্র্যাকেটের অংশ এখানে লিখবো প্রথমে 4x² প্লাস 2x প্লাস 1, আর এই যে 4টা আছে প্লাস, সেই 4টাকে এখানে লিখে রাখবো। তাহলে প্রথম ব্র্যাকেটে পাবো 2x - 1 আর দ্বিতীয় ব্র্যাকেটে পাবো 4x² প্লাস 2x প্লাস 1 প্লাস 4, ব্র্যাকেট শেষ করব। তারপরে আমরা লিখবো ফ্রেশ করে 2x - 1 ব্র্যাকেটে রাখবো, আর 4x² প্লাস 2x প্লাস 5। ঠিক আছে? তাহলে খেয়াল করো তো, আমাদের যে বহুপদী সংখ্যামালাটা ছিল লাস্টে গিয়ে আমরা দুটো অংশ পেয়েছি, একটা হলো এই অংশ আর একটা হলো এই অংশ। তার মানে তোমাদের যে বহুপদী সংখ্যামালাটা দেওয়া আছে 8x³ প্লাস 8x প্লাস 5, তার দুটি উৎপাদক পেলাম, একটা হলো 8x - 1 আর একটা হলো 4x² প্লাস 2x প্লাস 5। এখন আমাদের প্রশ্নের উত্তর একটা লিখতে বলেছে, তাহলে আমি শুধুমাত্র প্রথমটাই লিখব, যে কোনো একটা লিখলেই হবে। তাহলে ফ্রেশ করে লিখবো, অতএব 8x³ প্লাস 8x প্লাস 5 বহুপদী সংখ্যামালাটির একটি উৎপাদক হলো 8x - 1। ক্লিয়ার? এখন এই অঙ্কটাই আমি তোমাদের অন্য নিয়মে করে দেবো, তোমাদের ইচ্ছা যে কোনো এক নিয়মে কিন্তু করবে। অনেক স্যার কিন্তু উৎপাদকের এই নিয়মটা পছন্দ করেন না, মানে শূন্য পদ্ধতিটা বেশি পছন্দ করে, সেজন্য আমি তোমাদের দুটো নিয়মে করে দিয়েছি, তোমাদের যেটা ভালো লাগে সেটা করবে। এই দেখে নাও অন্য নিয়ম, তোমরা কিন্তু দুটো নিয়মেই করবে না, যে কোনো একটা নিয়ম করবে। এখন এটা শূন্য পদ্ধতির নিয়ম। ঠিক আছে? এটা করতে হলে প্রথমেই তোমাদের যে বহুপদী সংখ্যামালা আছে সেইটাকে fx ধরে নিতে হবে। ঠিক আছে? এই যে fx আমি ধরে নিয়েছি, ধরি fx সমান 8x³ প্লাস 8x - 5। এখন x এর মান এমন একটা সংখ্যা ধরতে হবে যেন এই বহুপদী সংখ্যামালাটার যে x আছে সেখানে বসালে পুরো মানটা শূন্য হয়ে যায়। তা আমি তোমাদের ভিডিওটা যাতে বড় না হয় সেই জন্য সরাসরি মানটা বসিয়ে দিয়েছি, বা এখানে বলতে পারবো যে x সমান হাফ হলে, তাহলে আমরা বলতে পারবো এখানে এই যেখানে x আছে সেখানে হাফ বসিয়ে দেবো, এখানে হাফ বসিয়ে দেবো, এখানে হাফ বসিয়ে দেবো, তাহলে কত পাবো হিসাব করে, লাস্টে গিয়ে 0 পাবো। এখন হিসাবটা তোমরা করে নেবে, ডিটেলসে আলোচনা করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে।
এবার আমরা বলতে পারলাম যে এখানে এক্স ইকুয়াল টু হাফ বা 2x ইকুয়াল টু 1 বা 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। তার মানে আমাদের যেহেতু এক্স ইকুয়াল টু হাফের জন্য শূন্য হয়েছে, তাহলে এই 2x মাইনাস 1 যেটা পেলাম ডান সাইডে শূন্য, যার জন্য শূন্য হলো, তাহলে এই যে 2x মাইনাস 1 থাকবে না, এটাই হয়ে যাবে কিন্তু ওই বহুপদীর সংখ্যামালার একটি উৎপাদক। এখন এরপরে আরও কাজ আছে, অতএব গুণনীয়ক উৎপাদক থেকে পাই fx এর একটি উৎপাদক 2x মাইনাস 1, তারপরে যে বহুপদী সংখ্যামালা আছে সেটা লিখবে, লিখে এই যে মানে অঙ্কটা করা হয়েছে এটা তোমার লিখে নেবে, কারণ এটা বোঝাতে গেলে কম মানে মিনিমাম 10 থেকে 15 মিনিট টাইম লেগে যাবে। এখন নেক্সট টাইমে তোমাদের এই শূন্য পদ্ধতি নিয়ে একটা ভিডিও আপলোড করে রাখবো, অবশ্যই সেই ভিডিওটা দেখে নিও। আপাতত যা করে দিয়েছি এটা লিখে নাও, ঠিক আছে। তারপর লাস্টে লিখবে অতএব 2x মাইনাস 1 8x স্কোয়ার প্লাস 8x মাইনাস 5 বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক। আচ্ছা, এখানে উৎপাদক কথাটা মিস্টেক হয়েছে, লিখে নেবে উৎপাদক। ক্লিয়ার? এইভাবে কিন্তু অঙ্কটা করে নেবে, যে কোনো একটা নিয়মে করবে, হয় উৎপাদকে করবে নয় শূন্য পদ্ধতিতে করবে। এবার তিনের যে 3 নম্বর প্রশ্নটা আছে, একটা বিন্দু আছে -2 এবং আরেকটা বিন্দু আছে 4,6, বিন্দু দুটির মধ্যে দূরত্ব নির্ণয় করো। তা আমাদের বিন্দু দুটির মধ্যে দূরত্ব নির্ণয় করতে হলে প্রথমেই একটা কাজ করতে হবে। ধরি এই বিন্দু দুটি হলো, ধরি এ বিন্দুটা হলো এই প্রথম বিন্দুটা আর বি বিন্দুটা হলো দ্বিতীয় বিন্দুটা। এবার ধরে নেব এ আর বি, ধরে নেব বিন্দুটা, ঠিক আছে। তারপর লিখব অতএব এ ও বি বিন্দু দুটির মধ্যে দূরত্ব কথাটা লিখে এইরকম এ বি লিখে উপরে একটা দাগ দেব, কারণ দাগ দেওয়ার অর্থ হলো এ ও বি এর মধ্যে দূরত্ব। এখন দূরত্ব নির্ণয়ের একটা সূত্র আমরা সবাই জানি, সেটা হলো √x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। সাইডে অবশ্যই একক কথাটি লিখব, ঠিক আছে, কারণ কেননা দূরত্ব নির্ণয়ের একক হলো সাধারণত মিটার হয়, সেমি হয়, আর এক্ষেত্রে কোনো মিটার সেমি কিছু দেওয়া নাই, তাই আমরা একক কথাটা লিখে রাখবো। এখন আমার প্রশ্ন x1 x2 y1 y2 কী হয়? সবসময় মনে রাখবে কোনো বিন্দুর ক্ষেত্রে প্রথমটা সবসময় x হয় আর দ্বিতীয়টা সবসময় y হয়। তাহলে এই ক্ষেত্রে x এর মান y মান পেলাম, আর এই ক্ষেত্রেও x এর মান y মান পেলাম। এখন প্রশ্ন এই x1 কোনটা আর x2 কোনটা? যেহেতু দুটি বিন্দু, তাহলে এই মানে এই এ বিন্দুর x1 এর মান হবে হলো এইটা আর x2 মান হবে হলো এইটা, ঠিক আছে। তাহলে আমরা মানটা বসিয়ে দেবো। এবার খেয়াল করো, আমি যদি এখানে বসিয়ে দেই মানটা, x1 এর মান কত? -2, তাহলে x1 এর জায়গায় বসিয়ে দাও -2। আর x2 এর মান কত? x2 এর মান হলো 4, তাহলে কি বলবো -2 - 4 হোল স্কোয়ার প্লাস সেমভাবে এই প্রথম বিন্দুর ক্ষেত্রে y এর মান হলো -2, মানে y1 এর মান হলো -2, আর দ্বিতীয় যে বিন্দু আছে সেক্ষেত্রে y এর মান যেহেতু 6, সেক্ষেত্রে দ্বিতীয় নম্বর বিন্দু, তাই y2 এর মান হবে 6, ঠিক আছে। তাহলে বিন্দুগুলো মান বসালে কত পাবো? -2 - 6 হোল স্কোয়ার। ক্লিয়ার? এর পরের লাইনটা দেখো, দেখতে পারছো যে এইগুলো এখন যোগ বিয়োগ করা হয়েছে। এই -2 - 4 যোগ করলে -6 পাবো, -6 হোল স্কোয়ার, আর -2 - 6 যোগ করলে পাবো -8 তার হোল স্কোয়ার। এখন আমরা সবাই জানি যে ব্র্যাকেটের মধ্যে যদি মাইনাস থাকে এবং তারা হোল স্কোয়ার অবস্থায় থাকে, তাহলে মাইনাসটা সবসময় প্লাস হয়ে যায়, মানে পজিটিভ হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রেও মাইনাস পজিটিভ হবে, এই ক্ষেত্রেও মাইনাস পজিটিভ হবে, যেহেতু এদের উপরে স্কোয়ার আছে। স্কোয়ার বা যে কোনো জোড় সংখ্যা থাকলেই হয়, কেননা এই স্কোয়ার থাকার অর্থ হলো 6 হলো 2 বার গুণ, আর মাইনাসও 2 বার গুণ, আর মাইনাসে মাইনাসে কী হয়? সাধারণত প্লাস হয়। এই জন্য স্কোয়ার থাকা মানে হলো ভিতরের মাইনাসটা উঠে যাওয়া। তাহলে কি কত পাবো আমরা? 6 স্কোয়ার মানে 36, মাইনাসটা থাকবে না। 8 স্কোয়ার মানে 64, মাইনাসটা থাকবে না। তাহলে 36 আর 64 যোগ করলে কত পাবো? 100 পাবো। আর 100 এর উপরে রুট আছে, মানে 100 এর বর্গমূল করলে কত পাবো? 10 পেয়ে যাব। তাহলে বলতে পারবো যে এ ও বি এর মধ্যে নির্ণয় দূরত্ব 10 একক। এটাই হয়ে যাবে কিন্তু 3-এর যে 3 নম্বর প্রশ্নটা আছে তার সঠিক উত্তর। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার লাস্ট প্রশ্ন এই পার্ট 4-এর, খেয়াল করো, যুক্তি দিয়ে প্রমাণ করো যে কোনো চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে চতুর্ভুজটি সামান্তরিক হবে। এটি তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর হলো 87, দেখতে পাচ্ছ এখানে পৃষ্ঠা নম্বর হলো 87 এবং উপপদ্য নম্বর হলো 18। এখন তোমাদের বইয়ের 87 পৃষ্ঠা থেকে উপপাদ্যটা লিখতে পারো, অথবা আমি যেভাবে করে দিয়েছি এভাবেও তোমরা কিন্তু উত্তরটা খাতায় লিখে নিতে পারো। দেখে নাও, প্রথমেই
খাতায় ভালোভাবে চিত্রটা এঁকে নেবে এবং এই চিত্রটা অবশ্যই পেন্সিল দিয়ে আঁকবে, ঠিক আছে। অনেকেরই কনফিউশন থাকে আমরা চিত্রগুলো কী দিয়ে আঁকবো। অবশ্যই এই চিত্রটা পেন্সিল দিয়ে আঁকবে এবং এই চিত্রটা মেপে আঁকার দরকার নেই। তোমাদের একটা সামুদ্রিক আঁকতে হলে সাধারণত এই বিপরীত বাহু দুটো সমান করতে হয় আর এই বিপরীত বাহু সমান করতে হয়। শুধুমাত্র এইগুলো সমান করলেই কিন্তু আমাদের একটা সামুদ্রিক হয়ে যাবে এবং এটা তোমাদের ইচ্ছামতো একটা সুন্দর করে সামুদ্রিক এঁকে নেবে। ক্লিয়ার? তারপরে লিখবে প্রদত্ত এবিসিডি চতুর্ভুজের এ বি সমান সমান ডিসি। খেয়াল করো এখানে এ বি সমান সমান ডিসি, এটা প্রশ্নে বলাই আছে এবং এ বি সমান্তরাল ডিসি, এটা হলো সমান্তরাল চিহ্ন এবং কি তাহলে কি পেলাম আমরা, এইটা আর এইটা মানে এ বি আর ডিসি পরস্পর সমান এবং সমান্তরাল। সমান বলতে এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্য পরস্পর সমান আর এইটা আর এইটা হলো পরস্পর সমান্তরাল। ক্লিয়ার? এবার লিখবে প্রামাণ্য। প্রামাণ্য কথাটাই লিখবে এ বি সি ডি একটি সামান্তরিক, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তারপর লিখবে অঙ্কন, এ সি কর্ণ অঙ্কন করলাম। তারপর প্রমাণ। খেয়াল করো প্রমাণের মধ্যে বলেছে ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ ডি সি এর মধ্যে। তাহলে দেখি আমাদের এ বি সি কোথায় আছে, এইটা হলো এ বি সি, এই ত্রিভুজ হলো এ বি সি। আর কি বলেছে ত্রিভুজ এ ডি সি, এ ডি সি বলতে আমাদের উপরের দিকে এই ত্রিভুজ এ ডি সি, এটা বোঝাচ্ছে, ঠিক আছে। এর মধ্যে কি কি মিল আছে সেগুলো আমরা দেখব। তা আমরা দেখব যে প্রথমে মিল পড়েছি এ বি সমান ডিসি, এটা আমাদের প্রশ্নে বলা আছে, এই জন্য লিখবো সাইডে প্রদত্ত। তারপরে লিখব কোণ বিএসি ইকুয়াল একান্তর কোণ এসিডি। তোমাদের এটা বুঝিয়ে বলি। খেয়াল করো এই যে কোণটা আছে এটা হলো একান্তর কোণ বিএসি আর এই যে কোণটা আছে এটা হলো একান্তর, মানে এই কোণের একান্তর কোণ হলো এইটা, ঠিক আছে। তারপরে 3 নম্বর পয়েন্ট বলেছে এসি সাধারণ বাহু। খেয়াল করো এদের মধ্যে এসি সাধারণ বাহু, এই যে এসি আছে মিডিলের যে দাগটা, এখন এই ত্রিভুজ আর এই ত্রিভুজের মধ্যে দেখতে পাবে যে মাঝের যে এসি আছে এইটা হবে কিন্তু সাধারণ বাহু, মানে দুটোর মধ্যেই যে বাহুটা থাকে। অতএব আমরা বলতে পারবো ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ এডিসি, ঠিক আছে। এখন আমাদের এই সর্বসমটা কিন্তু অবশ্যই দেখাতে হবে, যেহেতু এই দুটি ত্রিভুজের ক্ষেত্রে 3টি বিষয়ের মধ্যে মিল পেয়েছি আমরা। সাধারণত একটি ত্রিভুজের 3টি বিষয়ের মধ্যে মিল থাকলে তারা সর্বসম হয়, এই জন্য আমরা বলতে পারবো যে এই ত্রিভুজ দুটো হলো পরস্পর সর্বসম এবং সর্বসম চিহ্নটা তোমরা জানো কি হয়। তারপর লিখবে সুতরাং কোণ এসিবি ইকুয়াল কোণ ডিএসি, কিন্তু বিসি ও এডি সরল রেখাংশকে এসি ছেদ করায় দুটি একান্তর কোণ সমান হয়েছে। অতএব কি বলতে পারবো, বিসি সমান্তরাল এডি, যেহেতু এ বি সি ডি চতুর্ভুজের এ বি সমান্তরাল ডিসি এবং বিসি সমান্তরাল এডি, অতএব এ বি সি ডি একটি সামান্তরিক। লাস্টে অবশ্যই প্রমাণিত কথাটা লিখবো, ঠিক। তা তোমাদের অঙ্কের পার্ট 5-এর যে প্রশ্নটা দেখতে পাচ্ছ স্ক্রিনে, দেখে নাও। এক দাগে বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন, মোট 4টি প্রশ্ন দিয়েছে এক দাগে। এই 4টি এমসিকিউ প্রশ্ন আমাদের এক দাগের জন্য করতে হবে। দেখে নাও 2 দাগে সত্য মিথ্যা লেখো, আমাদের 4টি সত্য মিথ্যা দিয়েছে, 4টি প্রশ্ন উত্তর করতে হবে। দেখে নাও 3 দাগের প্রশ্ন কি বলেছে, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, মোট 3টি প্রশ্ন দিয়েছে। এই 3টি প্রশ্নের উত্তর ভালোভাবে আমাদের করে নিতে হবে। আর 4 দাগে একটি উপপাদ্য দিয়েছে, এটি আমাদের বই থেকেই দিয়েছে। আমাদের এই 4টি মানে প্রশ্ন উত্তর কমপ্লিট করতে হবে পার্ট 5-এ। এই 4টি প্রশ্নের সঠিক উত্তর কিন্তু এই ভিডিওতে আমি করে দিয়েছি। এক দাগের প্রশ্ন বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন অর্থাৎ এমসিকিউ প্রশ্ন। এক দাগের প্রশ্ন কি বলেছে, একজন সবজি বিক্রেতা 20 টাকায় 10টি লেবু কিনে 20 টাকায় 8টি লেবু বিক্রি করেন, তার শতকরা লাভ কত? এক্ষেত্রে 4টি অপশন দেওয়া আছে, এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অর্থাৎ 25 টাকা, ঠিক আছে। এবং উত্তরটা লিখবে অপশন এ দিয়ে এই পর্যন্ত লিখবে। তোমরা ঠিক এই পর্যন্তই উত্তরটা করবে, এর বাইরে করার দরকার নেই। এখন এই 25 টাকা কেন হলো তার কারণটা আমি ব্যাখ্যা করেছি, এই কারণটা আমি তোমাদের সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। তোমরা কিন্তু এই পর্যন্ত করবে, এই যে উত্তর লিখেছি অপশন এ 25 পর্যন্ত, এই পর্যন্ত করবে। আর এই কারণটা তোমরা বুঝে নাও কেন ওই 25 টাকাটা হলো, ঠিক আছে। এখন এই কারণটা বোঝানোর আগে একটা কথা তোমাদের বলে দেই প্রশ্ন থেকেই। এখানে দেখো তো কি বলেছে, 10টি লেবুর কিনে মানে 10টি লেবুর ক্রয় মূল্য হলো কয় টাকা, 20 টাকা। মনে রাখবে আমরা সবসময় একটি লেবুর ক্রয় মূল্য বের করব এবং একটি লেবুর বিক্রয় মূল্য বের করব। ক্লিয়ার? এখন বলো তো এখানে কি বলেছে, এখানে বলেছে 10টি লেবুর
ক্রয় মূল্য হলো 20 টাকা, তাহলে একটি লেবুর ক্রয় মূল্য কত হবে? নিশ্চয়ই 20/10 হবে। দেখে নাও কারণটা। এবার লিখবে একটি লেবুর ক্রয় মূল্য, দেখেছো লিখেছি এখানে 20/10 টাকা = 2 টাকা। কেননা আমাদের 10টি লেবুর দাম হলো, ক্রয় মূল্য হলো 20 টাকা, তাহলে ঐকিক নিয়মে কী করতে পারি, একটির দাম হবে 20/10। আমরা সরাসরি করব, যেহেতু এটা শর্ট অঙ্ক, আমাদের করতে হবে না, শুধুমাত্র বোঝালেই হবে, এর জন্য আমরা শর্টভাবেই করব। আশা করি বুঝতে পারছো। তাহলে আমাদের টার্গেট হলো একটি লেবুর ক্রয় মূল্য বের করা আর একটি লেবুর বিক্রয় মূল্য বের করা। এখানে একটি লেবুর ক্রয় মূল্য তাহলে কত পাবো? 20/10 = 2 টাকা পেলাম। আর একটি লেবুর বিক্রয় মূল্য কত পাবো? 20/8 টাকা। এই 20কে যদি 4 দ্বারা কাটাকাটি করি 5 হবে, আর 8কে 4 দিয়ে কাটলে 2 হবে, 5/2। এটাকে করলে হবে কত? 2.5 টাকা। অর্থাৎ আমরা কী পেলাম? আচ্ছা, এখানে তোমাকে বলে দেই, অনেকের বুঝতে অসুবিধা হবে হয়তো। খেয়াল করো, এখানে 8টি লেবু বিক্রি করেছে, দেখো বিক্রি করেছিল 20 টাকায়, এই জন্য একটি লেবুর দাম সবসময় 20/8 হবে। ঠিক আছে, এখন দেখে নাও বিস্তারিতভাবে। এখন একটি লেবুর বিক্রয় মূল্য কত পেলাম? 2.5 টাকা। অতএব মোট লাভ, দেখো বিক্রয় মূল্য কিন্তু একটির হলো 2.5 টাকা, আবার একটির ক্রয় মূল্য কিন্তু 2 টাকা। নিশ্চয়ই বেশি দামে বিক্রি করেছে, লাভ হয়েছে। তাহলে লিখবো মোট লাভ = 2.5 - 2, অর্থাৎ বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বিয়োগ করেছি এখানে। তাহলে 2.5 থেকে 2 বিয়োগ করলে 0.5 হবে। তাহলে আমরা মোট লাভ পেয়ে গেলাম। অতএব শতকরা লাভ কী করবো? দেখো তো এখানে শতকরা লাভ কী করেছি। অতএব শতকরা লাভ = এই মোট লাভ সবসময় উপরে থাকবে, আর নিচেই থাকবে কি ক্রয় মূল্য। সবসময় মনে রাখবে, উপরের মোট লাভ থেকে নিচে থাকে ক্রয় মূল্য, ইন্টু 100 করলে আমাদের শতকরা লাভ বেরিয়ে যায়। এখন 0.5/2 ইন্টু 100 করলে, যদি পয়েন্টটা তুলে দেয়, এখান থেকে পয়েন্ট তুললে নিচে 10 আসবে। দেখো এখানে 10 আমি লিখেছি। এখন যদি কাটাকাটি করা হয়, 0 কাটলাম একটা, আর 10কে যদি 2 দিয়ে কাটাকাটি করা হয় তাহলে 5 হবে, আর 5 × 5 মানে হলো 25 টাকা। তাহলে আমাদের এক্ষেত্রে শতকরা লাভ হলো 25 টাকা। এই জন্য আমাদের উত্তর কি হয়েছে? অপশন এ, 25 টাকা। আশা করি বুঝতে পারছো। এভাবে বুঝে নেবে তাহলে হয়ে যাবে, শুধু উত্তরটা লিখবে। ঠিক আছে, এখন 2 দাগের যে প্রশ্নটা তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ, খেয়াল করো কি বলছে। PQRS ট্রাপিজিয়ামের দুটি তির্যক বাহু PS ও QR এর মধ্যবিন্দু যথাক্রমে X ও Y, তবে XY =, এখন অপশন দিয়েছে 4টি। এই 4টি অপশনের মধ্যে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ ½ × PQ + RS। এটা হয়ে যাবে সঠিক উত্তর। এখন উত্তরটা ঠিক এভাবে এই পর্যন্ত লিখে নেবে। এখন এই প্রশ্নটার কারণ ব্যাখ্যা করতে গেলে অনেক টাইম লাগবে। তোমরা এক কাজ করবে, তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর দেখতে পাচ্ছ এখানে, পৃষ্ঠা নম্বর 126 দেখবে এবং প্রয়োগ নম্বর 5। ঠিক আছে, 126 পৃষ্ঠার প্রয়োগ নম্বর 5-এ দেখবে এই প্রশ্নর ঠিক অনুরূপ একটা প্রশ্ন করে দেওয়া আছে। এখন এই প্রশ্নটার চিত্র ঠিক এভাবে এঁকে নেবে। দেখতে পাচ্ছ এখানে চিত্রটা, এভাবে চিত্রটা আঁকবে। এঁকে দেখতে পাচ্ছ এখানে যে XYটা না, এই XY এর মানটা আমাদের বের করতে বলেছে। মনে রাখবে এই XY এর মানটা সবসময় হবে এই যে নিচের বাহু আছে PQ আর উপরের বাহু আছে হলো RS, এই দুটোর যোগফলের অর্ধেক। ঠিক আছে, অর্থাৎ PQ + RS/2। এটা করলে কিন্তু আমাদের এই মাঝের যে XY সেটা পেয়ে যাব। এখন বিস্তারিত ব্যাখ্যা তোমাদের ওই বইয়ের 126 পৃষ্ঠায় দেওয়া আছে, ওখান থেকে তোমরা দেখে নিও, তাহলে হয়ে যাবে। যেহেতু এটা MCQ প্রশ্ন, বেশি বিস্তারিতভাবে করার দরকার নেই, শুধুমাত্র জানলেই যথেষ্ট। 3 দাগের প্রশ্ন, 105 থেকে 140 শ্রেণীটির পরিসংখ্যা 14 হলে শ্রেণীটির পরিসংখ্যা ঘনত্ব কত হবে? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, অর্থাৎ 0.4। উত্তরটা কি লিখবে? তাহলে এই পর্যন্ত লিখবে 0.4। এখন কেন হলো তার কারণটা দেখে নাও। প্রথমেই আমাদের লিখতে হবে শ্রেণী কত দেওয়া আছে, 105 থেকে 140। এখন শ্রেণীর দৈর্ঘ্য মানে ডিফারেন্স কত, এদের মাঝে গ্যাপ কত দেখতে হবে। খেয়াল করো, 140 হলো ঊর্ধ্বসীমা আর 105 হলো নিম্নসীমা। এদের মধ্যে যদি ডিফারেন্স বের করতে হয় তাহলে শ্রেণী দৈর্ঘ্য পেয়ে যাব। এই ঊর্ধ্বসীমা থেকে নিম্নসীমা বিয়োগ করবে, অর্থাৎ 140 বিয়োগ 105 যদি করা হয় তাহলে কত পাবো? 35। এই 35 হলো আমাদের শ্রেণী দৈর্ঘ্য। আর পরিসংখ্যা প্রশ্নে কত বলা আছে? 14 বলাই আছে। তাহলে আমাদের পরিসংখ্যা ঘনত্ব বের করতে বলেছে। পরিসংখ্যা ঘনত্বের সূত্র হলো পরিসংখ্যা বাই শ্রেণীর দৈর্ঘ্য, এটা হলো সূত্র। এখন তুমি মানটা বসিয়ে দাও, পরিসংখ্যার জায়গায় 14 আর শ্রেণীর দৈর্ঘ্য জায়গায় 35, এটাকে ভাগ করলে আমরা পাবো হলো 0.4। ঠিক আছে, এটা আমরা ভাগ করলে পাবো, এই জন্য আমাদের সঠিক উত্তর হয়ে যাবে এক্ষেত্রে অপশন বি, অর্থাৎ 0.4। আশা করি বুঝতে পেরেছো।
নেক্সট প্রশ্ন 1.4 প্রশ্ন কি বলেছে, 3 মিটার লম্বা ও 2 মিটার চওড়া একটি আয়তকার জায়গা 5 ডেসিমিটার বর্গ টালি দিয়ে বাঁধাতে হলে টালি লাগবে। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অর্থাৎ 24টি। তোমরা উত্তরটা ঠিক এই বন্ধু এইভাবে লিখে নেবে, উত্তর লিখে সি অপশন দিয়ে 24টি। এখন কেন 24টি হলো তার কারণটা জেনে নাও। এখন খেয়াল করো তো প্রশ্নে এখানে মিটার আছে আর এখানে ডেসিমিটার আছে, তার মানে এখানে একক কিন্তু আলাদা। আমাদের সবসময় এককগুলো সেম আনতে হবে। আমরা এক কাজ করব, হয় আমরা সব মিটারকে হয় ডেসিমিটার করব অথবা ডেসিমিটারকে মিটার করব। আমি তোমাদের মিটারকে ডেসিমিটার করে দিয়েছি, সেভাবেই তোমরা করবে, ঠিক আছে। এখন দেখে নাও কেন হলো 24টি। প্রথমে লিখবে আয়তকার জায়গার ক্ষেত্রফল। এখন আমাদের দৈর্ঘ্য কত ছিল, এখানে লম্বা ছিল 3 আর প্রস্থ ছিল হলো 2, অর্থাৎ আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রফল কি জানি আমরা, দৈর্ঘ্য গুণ প্রস্থ। এই জন্য এখানে আমরা লিখেছি আয়তকার জায়গার ক্ষেত্রফল সমান সমান 3 × 2 অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ লিখেছি, আর সাইডে বর্গ মিটার কথাটা লিখতে হবে। কেননা এখানে ক্ষেত্রফল থাকলে সবসময় বর্গ কথাটা আসবে, আর একক যদি মিটার থাকে মিটার লিখবো, ডেসিমিটার থাকলে ডেসিমিটার লিখবো। এখন 3 × 2 = 6 পেলাম আমরা বর্গ ডেসিমিটার ক্ষেত্রফল, কিন্তু এই ডেসিমিটারটাকে আমরা এই মিটারকে আমরা ডেসিমিটার বানাবো, ঠিক আছে। কেননা আমরা এককগুলো সব সেম আনবো, যদি সেম না আনি তাহলে কিন্তু আমাদের উত্তরটা মিলবে না বা হবে না। এখন খেয়াল করো, এই মিটার থেকে এই যে মিটার আমি দাগিয়েছি, এই মিটার থেকে ডেসিমিটার করতে হলে সবসময় মনে রাখবে 100 দ্বারা গুণ করতে হয়। বর্গ মিটার থেকে বর্গ ডেসিমিটার করলে 100 দ্বারা গুণ, ঠিক আছে। আর শুধু মিটার থেকে ডেসিমিটারে গেলে 10 দ্বারা গুণ। আর যখন বর্গ মিটার থাকবে তখন 100 দ্বারা গুণ করলে কিন্তু বর্গ ডেসিমিটার পেয়ে যাব, এটা মাথায় রাখবে। এখন দেখো 6 × 100 বর্গ ডেসিমিটার পেয়ে গেলাম, তার মানে কত পেলাম ক্ষেত্রফল, 600 বর্গ ডেসিমিটার। তাহলে এই যে আয়তকার বাগান ছিল তার ক্ষেত্রফল কত পেলাম, 600 বর্গ ডেসিমিটার। এখন বর্গাকার টালি ছিল, তার ক্ষেত্রফল বের করব। এখন দেখো বর্গাকার বলেছে, তো বর্গাকার মানে কি, বর্গাকার ক্ষেত্রে ক্ষেত্রফল কি জানি, বাহু স্কোয়ার জানি আমরা, বাহু তার হোল স্কোয়ার মানে হলো বর্গাকার ক্ষেত্রে ক্ষেত্রফল। এখন আমাদের যে বর্গাকার টালি আছে তার বাহুর দৈর্ঘ্য কত ছিল, 5 সেমি ছিল। দেখে নাও, এই দেখো এখানে যে বর্গাকার টালি ছিল তার বাহুর দৈর্ঘ্য কত ছিল, 5 সেমি। তাহলে ক্ষেত্রফল কত হবে, 5 স্কোয়ার মানে বাহু স্কোয়ার। তাহলে 5 স্কোয়ার বর্গ ডেসিমিটার মানে কত হবে, 25 বর্গ ডেসিমিটার। অতএব মোট টালির সংখ্যা কত হবে বলো তো, এই যে আমাদের আগের ক্ষেত্রফল ছিল 600 বর্গ ডেসিমিটার, আর আমাদের একটা টালির ক্ষেত্রফল কত, 25 বর্গ ডেসিমিটার। এই আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল আর এই টালির ক্ষেত্রফল যদি ভাগ করা হয় তাহলেই কিন্তু আমাদের মোট টালির সংখ্যা বেরিয়ে আসবে। তাহলে 600/25 যদি করা হয়, কাটাকাটি করলে হবে 24, তাহলে আমাদের মোট টালির সংখ্যা হবে 24টি। এইভাবে কিন্তু এসছে এক্ষেত্রে। তাহলে সঠিক উত্তর কি হয়ে গেল, অপশন সি 24টি। আশা করি বুঝতে পারছো। এবার আলোচনা করব আমরা 2 দাগের প্রশ্ন, অর্থাৎ সত্য মিথ্যা লেখো। এক্ষেত্রে 4টি সত্য মিথ্যা আছে। প্রথম প্রশ্নটা হলো এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বিএসি 90 ডিগ্রি এবং বিসি এর মধ্যবিন্দু ডি হলে এডি সমান সমান হাফ ইন্টু বিসি। এটাও তোমাদের বইয়ের একটা উপপাদ্য থেকে এটা দিয়েছে প্রশ্ন। এক্ষেত্রে বিবৃতিটি সম্পূর্ণ সত্য, তাই উত্তর হয়ে যাবে কি সত্য, ঠিক আছে। এখন এর কারণটা তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর হলো 128 এবং প্রয়োগ নম্বর 7-এ দেওয়া আছে, তোমরা চেক করে দেখতে পারো। সেখানে কিন্তু বিস্তারিত আলোচনা করা আছে। যেহেতু আমাদের শুধু উত্তর লিখলেই চলবে, তাই আমি এখানে শুধু উত্তরটা করে দিয়েছি, তোমরা ব্যাখ্যাটা বই দেখে নিও। 2 দাগের প্রশ্ন কি বলেছে, একটি পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু 10 এবং প্রতিটি শ্রেণীর দৈর্ঘ্য 6 হলে শ্রেণীটির নিম্নসীমা হবে 8। এক্ষেত্রে উত্তরটা হয়ে যাবে মিথ্যা। এখন কেন মিথ্যা হবে তার কারণটা আমি দেখিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও। ধরি এখানে দেখতে পাচ্ছ, ধরি শ্রেণীটির নিম্নসীমা এল এবং ঊর্ধ্বসীমা বা উচ্চসীমা এইচ, ঠিক আছে। তাহলে একদম নিম্নসীমা এল পেলাম আর একদম উচ্চসীমা কত পেলাম, এইচ পেলাম। এখন আমাদের প্রশ্নে কি কি বলে দিয়েছে দেখো তো। প্রশ্নে বলেছে যে মধ্যবিন্দু 10, মধ্যবিন্দু আমরা বের করার নিয়ম কি, অতএব লিখবো প্রথম শর্তে দুটি সংখ্যার যোগফল বাই 2 করলে মধ্যবিন্দু বেরিয়ে যায়। এখন নিম্নসীমা আর উচ্চসীমা অর্থাৎ এল প্লাস এইচ বাই 2 যদি করা হয় তাহলে আমরা কি পাবো, মধ্যমা পেয়ে যাব। আর এই মধ্যমা দেওয়া আছে 10, তাহলে এল প্লাস এইচ বাই 2 = 10 পেলাম। আর আর গুণ করলে কত পাবো, এল প্লাস এইচ সমান সমান 20। এটাকে প্রথম সমীকরণ দিয়ে রাখলাম। আর দ্বিতীয় শর্তে কি বলেছে, শ্রেণীর দৈর্ঘ্য 6 বলেছে। খেয়াল করেছো, শ্রেণীর দৈর্ঘ্য বলতে উচ্চসীমা থেকে নিম্নসীমা বিয়োগ করলে আমাদের শ্রেণীর দৈর্ঘ্যটা বেরিয়ে যায়। এখন তাহলে এইচ মাইনাস এল মানে উচ্চসীমা থেকে নিম্নসীমা বিয়োগ করেছি,
সমান সমান 6 লিখেছি, এটাকে 2 নং সমীকরণ দিয়ে রেখেছি। এখন খেয়াল করো, এটাকে 1 নং সমীকরণ দিয়েছি, এটাকে 2 নং সমীকরণ দিয়েছি। এখন যদি 1 আর 2 সমাধান করা হয় তাহলে কি পাবো? 1 ও 2 সমাধান করে পাই বলে h প্লাস এল সমান সমান 20, এটা সাজিয়ে লিখেছি যেহেতু প্লাস চিহ্ন আছে, আমি এল প্লাস এইচও বলতে পারি, আবার এইচ প্লাস এলও বলতে পারি, আমার সুবিধা মতো আমি করে নিয়েছি। এইচ প্লাস এল সমান সমান 20 আর এইচ মাইনাস এল সমান সমান 6। যেহেতু আমাদের নিম্ন সীমা চেয়েছে তাহলে সমাধান করে আমরা এল এর মানটা বের করব। তাই কি করব? বিয়োগ করব। এখন বিয়োগ করলে চিহ্ন চেঞ্জ হয়ে যায়, তাই এখানে মাইনাস হয়ে যায়, মাঝে প্লাস হয়েছে এবং এখানে কি হয়েছে? মাইনাস হয়ে যায়। এখন দেখো এই এইচ কেটে যায়, কেটে যায়, থাকলো পরে এল প্লাস এল মানে 12 সমান সমান 20 থেকে 6 বিয়োগ করলে হয় 14। এখন এই 2কে ডান সাইডে নিলে ভাগ হয়ে যাবে, আর 14/2 মানে হলো কত? 7। তাহলে আমাদের এল এর মান কত বেরোলো? 7। আর এলটা কি ধরেছিলাম আমরা? এল ধরেছিলাম আমরা নিম্ন সীমা। তাহলে আমাদের নিম্ন সীমা হওয়ার উচিত ছিল হলো 7, কিন্তু আমাদের প্রশ্নে দেখো, আমাদের প্রশ্নে নিম্ন সীমা কত বলেছে? 8 বলেছে। এই যে 8 বলেছে, তার মানে প্রশ্নে ভুল বলা আছে, এই জন্য আমাদের এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে কি? মিথ্যা। ঠিক আছে, তাহলে বিবৃতিটি সম্পূর্ণ মিথ্যা, তাহলে আমাদের উত্তরটা হয়ে গেল মিথ্যা। এখন আলোচনা করব 3 নম্বর প্রশ্ন 2 এর। একটি সামান্তরিক আকারের ক্ষেত্র, একটি আয়তক্ষেত্র এবং একটি ত্রিভুজাকার ক্ষেত্র একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত এবং তাদের ক্ষেত্রফল যথাক্রমে পি আর ও টি হলে পি সমান সমান আর সমান সমান t/2 হবে। এক্ষেত্রে বিবৃতিটি সম্পূর্ণ মিথ্যা, অর্থাৎ আমাদের এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে মিথ্যা। ঠিক আছে, এখন কেন মিথ্যা তার কারণটা তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর 193-তে পেয়ে যাবে এবং 21-এর ভি নাম্বার অর্থাৎ 5 নম্বর। ঠিক আছে, 193 পৃষ্ঠার 21-এর 5 দাগে তোমরা এই প্রশ্নটা ঠিক পেয়ে যাবে। একটা দেখবে এমসিকিউ দেওয়া আছে, সেখানে স্পষ্টভাবে বলা আছে। এখন সাধারণত আমাদের এটা হওয়া উচিত ছিল পি সমান সমান আর সমান সমান 2t, এখানে হাফ করেছে কিন্তু হবে অ্যাকচুয়ালি এইটা হবে পি সমান সমান আর সমান সমান 2t, এটা হবে। এটা প্রমাণ করে বের করা যায়। এখন বিস্তারিত প্রমাণ করতে গেলে আমাদের অনেক টাইম লাগবে, আমাদের দরকার নেই, শুধুমাত্র উত্তরটা করলেই যথেষ্ট। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে মিথ্যা। যাদের ব্যাখ্যাটা খুব প্রয়োজন তারা অবশ্যই 193 পৃষ্ঠা চলে যাবে, ওখানে কিন্তু করে দেওয়া আছে। নেক্সট প্রশ্ন 4 নম্বর সত্য মিথ্যার। একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ও উচ্চতার সাংখ্যমান সমান হলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য হবে 1 একক। এক্ষেত্রেও কিন্তু সম্পূর্ণ মিথ্যা হবে উত্তরটা, কারণ এখানে বিবৃতিটি হলো ভুল আছে। এখন কেন ভুল আছে তার কারণটা দেখে নাও, তোমরা এই পর্যন্ত উত্তরটা লিখবে। এখন কেন ভুল তা দেখে নাও। প্রথমে ধরে নেবে সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য এ একক, অতএব সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল কি হবে? আমরা সবাই জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হলো √3/4 ইন্টু বাহু স্কোয়ার। যেহেতু এখানে বাহুটা আমি এ ধরেছি, তাহলে আমি বাহু কি বলতে পারবো? √3/4 ইন্টু এ স্কোয়ার বর্গ একক। এটা হলো কিসের ক্ষেত্রফল? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করলাম। এখন আমাদের আরেকটা বের করতে হবে সমবাহু ত্রিভুজের উচ্চতা। মনে রাখবে সমবাহু ত্রিভুজের উচ্চতা হলো √3/2 ইন্টু বাহু। ঠিক আছে, ক্ষেত্রফলের ক্ষেত্রে কি হয়? √3/4 ইন্টু বাহু স্কোয়ার, আর উচ্চতার ক্ষেত্রে হয় √3/2 ইন্টু বাহু হয়, এই জন্য এ লিখেছি গুণ করে। ঠিক আছে, এখন আমাদের প্রশ্নে বলেছে এই সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল এবং উচ্চতা সমান বলেছে, তাহলে আমি কি করব? দুটোকে সমান করে দেবো। দেখো আমি করে দিয়েছি, ক্ষেত্রফল এবং উচ্চতা সমান করে দিয়েছি, তাহলে কি পেলাম? √3/4 ইন্টু এ স্কোয়ার সমান সমান √3/2 ইন্টু এ। এখন যদি আমি উভয় পাশে কাটাকাটি করি, দেখো এখানে উপরে √3 উপরে √3 কেটে যায়। আমি এই 4কে যদি এই 2 দিয়ে কাটি তাহলে নিচে 2 থাকবে পড়ে। ঠিক আছে, এখন দেখো এই সাইডে একটা এ আছে, এই সাইডে এ স্কোয়ার আছে, তাহলে যদি কাটাকাটি করা হয় তাহলে এটা এ পড়ে থাকবে। তাহলে আমাদের থাকলো পড়ে কি? a/2 সমান সমান 1। দেখো আমি তোমাকে ফ্রেশ করে দেখিয়ে দেই, এই দেখো, তাহলে a/2 সমান সমান 1 পেলাম। অতএব এ সমান সমান আর গুণ করলে কত পাবো? 2 পেয়ে যাব। অর্থাৎ এটা হলো বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ আমরা পেলাম হলো বাহুর দৈর্ঘ্য 2 একক, কিন্তু প্রশ্নে আমাদের বাহুর দৈর্ঘ্য বলেছে 1 একক। তাহলে প্রশ্নে সম্পূর্ণ ভুল আছে, এই জন্য আমাদের উত্তরটা কি হলো? মিথ্যা। ক্লিয়ার? এবার আলোচনা করব 3 দাগের প্রশ্ন কি বলেছে? সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, একটি ঘড়ি পরপর 10% ও 5% ছাড়ে বিক্রয় করা হলে সমতুল্য ছাড় কত হবে? এটা খুবই একটা ভালো অঙ্ক, তোমাদের সাধারণত 2 নম্বরের জন্য এই অঙ্ক আসে। তা প্রথমে এক কাজ করে মনে করি দ্রব্যটির দাম 100 টাকা। যেহেতু এখানে পার্সেন্টেজ আছে আমরা তাই ধরে নেব দ্রব্যটির দাম কত? 100 টাকা। এখন প্রথমে লিখলাম, এখানে পর ছাড় বলেছে, প্রথমে 10% ছাড় দিতে হবে, পরে আর 5% ছাড় দিতে হবে। এই জন্য লিখবো প্রথমে 100 টাকায়
10% ছাড়ের পর বাকি থাকে, যেহেতু প্রথমে 10% ছাড় দিতে হবে, তাহলে 10% ছাড়ের পর বাকি থাকে কত টাকা? যেহেতু 100 টাকার মধ্যে ছাড় হয়েছে, তাহলে আমরা বলতে পারবো 100 মাইনাস 10 সমান 90 টাকা। তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের 10% ছাড় দিলে বাকি থাকবে কত টাকা? 90 টাকা। এখন দেখো আমাদের এই 10% ছাড় দেওয়া কিন্তু হয়ে গেছে, এখন পড়ে থাকলো কত পার্সেন্ট? 5%। এই জন্য আমরা লিখব এবার 90 এর 5%, যেহেতু আমরা 10% ছাড় দেওয়ার পরে কিন্তু 90 টাকা পেয়ে গেছি, এখন আমাদের এই 90 টাকার মধ্যেই কিন্তু বাকি পার্সেন্টটা অর্থাৎ 5% বের করতে হবে। এবার 90 এর 5% সমান 90 গুণ 5/100। সাধারণত এই পার্সেন্টেজ তুললে নিচে 100 মানে গুণ ভাগ হয়ে যায়, ঠিক আছে? এই জন্য 90 গুণ 5/100, এটাকে কাটাকাটি করলে কত হয়? 0 0 কাটবে, আর উপরে 5 নং 45/10। এখন 45/10কে যদি দশমিকে কনভার্ট করা হয় কেমন হবে? তাহলে 4.5 টাকা, ঠিক আছে? তাহলে আমাদের 90 এর 5% কত পেলাম? 4.5 টাকা। এখন আমাদের বের করতে হবে মোট ছাড়। অতএব মোট ছাড় সমান যেহেতু প্রথম ক্ষেত্রে 10% ছাড় ছিল আর এখন 5%-এর ক্ষেত্রে কত পেলাম? 4.5। তাহলে আমাদের মোট ছাড় হবে 10 প্লাস 4.5 টাকা সমান 14.5 টাকা। অতএব নির্ণয় সমতুল্য ছাড় হবে 14.5%। অবশ্যই কিন্তু সমতুল্য ছাড়ের ক্ষেত্রে পার্সেন্ট চিহ্নটা দেবে, না হলে কিন্তু হবে না, লাস্টে অবশ্যই দেবে, ঠিক আছে? এইভাবে কিন্তু তোমরা 3.1-এর যে প্রশ্নটা আছে এটা করে নেবে, তাহলে হয়ে যাবে। ক্লিয়ার? যদি প্রবলেম হয় বুঝতে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি দরকার হয় এই সংক্রান্ত ভিডিও তৈরি করে দেবো তোমাদের। নেক্সট প্রশ্ন কি বলেছে? 3.2-এর প্রশ্ন, একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য এবং একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের পরিসীমার অনুপাত কত হবে? প্রথমে লিখবে ধরি বা মনে করি, এটা লিখলেই হবে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান r একক, অতএব বৃত্তটির ব্যাস সমান 2r একক। আমরা সবাই জানি ব্যাস সবসময় ব্যাসার্ধের দ্বিগুণ হয়, অতএব বৃত্তটির পরিধি, বৃত্তের পরিধির সূত্র সবাই জানি 2πr একক। এখন এই পায়ের মান 22/7 আমরা বসিয়ে দেবো, তাহলে 2 × 22/7 × r একক। এখন উপরে 2 গুণ 22 করলে 44r হয়ে যাবে, আর নিচে 7 পেয়ে যাব। আবার ধরি, খেয়াল করো এখানে লিখবো, এখানে লিখবো বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে? আবার ধরি বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য সমান a একক, অতএব বর্গক্ষেত্রটির পরিসীমা সমান 4a একক। আমরা সবাই জানি বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান হয়, এই জন্য পরিসীমা সবসময় মনে রাখবে 4 × বাহু হয়। এ ক্ষেত্রে বাহুটা ধরেছি আমরা a, তাহলে আমাদের এখানে পরিসীমা হবে 4a একক। ক্লিয়ার? এখন প্রশ্নে আমাদের একটা কথা বলেছে, দেখে নাও প্রশ্নটা। আমাদের বলেছে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য এবং বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান বলেছে, তাহলে আমরা শর্ত মতে বা প্রশ্ন অনুসারে কি বলতে পারি? এই লাইনটা বলতে পারি, দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে। প্রশ্ন অনুসারে 2r সমান a, অর্থাৎ বৃত্তের ব্যাস হলো 2r আর বর্গক্ষেত্রের বাহু হলো a। প্রশ্ন বলেছে এই দুটোর হলো সমান, তাহলে আমরা শর্ত মতে বলে এই দুটোকে সমান করতে পারি, 2r সমান a। ক্লিয়ার? এখন আমাদের তাদের পরিসীমার অনুপাত চেয়েছে, তাহলে লিখবো অতএব বৃত্ত এবং বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত সমান প্রথমে বৃত্তের আমরা পরিসীমা বা পরিধি লিখবো। এখানে দেখো বৃত্তের পরিধি লিখেছি আর ইস্টু দিয়ে বর্গক্ষেত্রের পরিসীমা লিখেছি। আমাদের যেহেতু এই দুটোর অনুপাত বের করতে বলেছে, তাই আমরা যেহেতু বৃত্তটা আগে বলেছি, তাহলে অবশ্যই বৃত্তের পরিধিটা আগে লিখতে হবে, আর বর্গক্ষেত্রটা পরে লিখেছি তাই বর্গক্ষেত্রটা পরে লিখতে হবে, আর মাঝে অনুপাতের চিহ্ন দেবো। এখন এই অনুপাতটাকে বাই আকারে লেখা যেতে পারে, ঠিক আছে? বাই আকারে লিখবো। এখন 44r/7, এই যে বাই, এটা ভাগের দাগ, বাই কত হবে? এই 4 হয়ে যাবে, তাহলে বাই আকারে লিখলাম। এখন আমাদের কাজ করতে হবে, এটাকে যদি আমি গুণ আকারে লিখি, দেখো 44r/7 × 4 হয়ে যাবে, কেমন না? নিচে যখন আমরা এটাকে গুণ করবো, গুণ আকারে লিখবো, তখন কি হয় বলো তো? আমি তোমাদের দেখিয়ে দেই। এই যে 44r/7 আছে ইন্টু এই 4 তো কি আছে বলো তো? ভাগ অবস্থায় আছে, আর এর নিচে কত আছে? 1 আছে। সাধারণত এটাকে যখন গুণ আকারে লিখবো, নিচেটা যায় উল্টে যায়, তাহলে 1 কত হবে? 4 হয়ে যাবে। এই জন্য আমি লিখেছি ওখানে, দেখো খেয়াল করে 44r/7 × 4 একসঙ্গে লিখে দিয়েছি, ঠিক আছে? এখন তুমি এক কাজ করো, আমরা প্রশ্ন অনুসারে একটা জিনিস পেয়েছিলাম, এই যে খেয়াল করো উপরে এইটা 2r সমান a, অর্থাৎ a এর মান 2r, ঠিক আছে? এই মানটা আমরা ওখানে বসিয়ে দেব। খেয়াল করো
ওই নিচে যে 4 আছে না, এই যে 4 এই যে এটা আছে, এ এর জায়গায় আমি মানটা বসিয়ে দেবো, ঠিক আছে। তাহলে পরের লাইনে কী পাবো, 44r/7 × 4 ইন্টু এই এ এর মান হলো 2r, প্রশ্ন অনুসারে ওখানে আছে, তাহলে এ এর জায়গায় আমি 2rটা বসিয়ে দেবো। দেখো 2r বসিয়ে দিয়েছি এখানে। মানটা বসানোর পর আমি এবার উপর নিচ কাটাকাটি করব। এখানে দেখো উপরের আর নিচের আর কেটে যাবে। এখন এই 4 দিয়ে 44কে কাটাকাটি করলে 11 হবে উপরে। এখন উপরে কত পড়ে থাকলো, 11 থাকলো, আর নিচে 7 আর 2 গুণ করলে 14 হবে। আশা করি বুঝতে পারছো। তাহলে আমাদের অনুপাতটা আমরা যখন লিখবো তখন ইস্টু আকারে লিখবো 11:14, ঠিক আছে। এটাই হয়ে যাবে কিন্তু বৃত্ত এবং বর্গক্ষেত্রের নির্ণেয় পরিসীমার অনুপাত। এইভাবে লিখবে, তাহলে কিন্তু হয়ে যাবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। যদি প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদের বিস্তারিতভাবে আরও আলোচনা করব। নেক্সট প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন। দেখো কি বলেছে, একটি গ্রামের 33টি দোকানের দৈনিক লাভের তালিকা নিচে দেওয়া হলো। একটা তালিকা দেওয়া আছে, এখানে দৈনিক লাভ দেওয়া আছে, দোকানের সংখ্যা দেওয়া আছে। এখন বলেছে তথ্যটির আয়তলেখ অঙ্কন করো, ঠিক আছে। এখন এই প্রশ্নটার উত্তর আমি করে দিয়েছি, কীভাবে দেখে নাও। প্রথমেই একটা পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করবে। যে তথ্যটা দেওয়া আছে এই পর্যন্ত, এখান থেকে একটা কি বের করবে, পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করবে। তা প্রথমে একটা এরকম টেবিল মতো করে নেবে, যেভাবে করেছি ঠিক এইভাবে করবে, তাহলে কিন্তু হয়ে যাবে। একদম নির্ভুলভাবে উত্তরগুলো করেছি। প্রথমে লিখবে শ্রেণীর সীমানা এবং ব্র্যাকেটের মধ্যে লিখবে, এখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখবে দৈনিক লাভ, ব্র্যাকেটের মধ্যে টাকা, ঠিক আছে। এরকম লিখবে। তারপর লিখবে শ্রেণীর দৈর্ঘ্য, আর এখানে লিখবে পরিসংখ্যা এবং ব্র্যাকেটের মধ্যে লিখবে দোকানের সংখ্যা। এখন দেখো এই শ্রেণীর সীমানা কিন্তু তোমাদের প্রশ্নে বলা আছে। এই যে দেখো দৈনিক লাভটাই হলো এখানে শ্রেণীর সীমানা, আর দোকানের সংখ্যাটাই হলো এখানে পরিসংখ্যা। তার মানে এই লাইন আর এই লাইন দুটোই দেওয়া আছে, আর মাঝে একটা এক্সট্রা লাইন লিখেছে, সেটা হলো শ্রেণীর দৈর্ঘ্য। এবং শ্রেণীর দৈর্ঘ্য হলো যে শ্রেণীর সীমানাগুলো আছে প্রত্যেকটা ডিফারেন্স, মানে হলো দেখো এখানে 0 থেকে 50 হয়ে যায়, তাই না। তার মানে এদের মধ্যে ডিফারেন্স কত, তুমি 50 থেকে 0 বিয়োগ করো, তাহলে কত পাবো, 50 পাবো। এটাই শ্রেণী দৈর্ঘ্য। তুমি 100 থেকে 50 বিয়োগ করো, কত পাবো, 50 পাবো। আর 150 থেকে তুমি 100 বিয়োগ করো, তাহলে 50 পাবো। মনে রাখবে শ্রেণীর দৈর্ঘ্য হলো উচ্চ সীমা থেকে নিম্ন সীমা বিয়োগ করে যাওয়া হয়, সেটাই হলো শ্রেণী দৈর্ঘ্য। এইভাবে প্রত্যেকটা শ্রেণী দৈর্ঘ্য এভাবে লিখে রাখবে। ক্লিয়ার? আর ডান সাইডে তোমার এই তত্ত্বটা বইয়েই দেওয়া আছে, অর্থাৎ তোমার প্রশ্নেই দেওয়া আছে, অর্থাৎ 8, 15, 10। আর লাস্টের লাইন কী লিখবে, লাস্টের লাইন লিখবে হলো মোট, এই কথাটা লিখবে, তাহলে ভালো হবে মোট। আর এগুলো যোগ করে তুমি পাবে হলো মোট 33। দেখো প্রশ্নে কিন্তু এই 8, 15, 10 কিন্তু দেওয়া আছে, এই দেখে নাও। দোকানের সংখ্যা হলো কত, এখানে 8, 15, 10, এবং এইটাই কিন্তু আমাদের করতে হবে। এই হলো তোমাদের পরিসংখ্যা বিভাজন ছক। এখন এই ছক দেখে কিন্তু তোমার আয়তলেখ অঙ্কন করতে হবে। এখন আয়তলেখ অঙ্কন করতে হলে তোমাকে কিছু লিখতে হবে। তোমাদের বলে রাখি, আয়তলেখ সাধারণত দুটি ভাবে করা যায়, একটা খাতায় করা যায় সরাসরিভাবে, আর একটা হলো গ্রাফ পেপারে কিন্তু করা যায়। আমি তোমাদের খাতায় কীভাবে লিখতে হবে বা করতে হবে সেভাবে করে দিয়েছি, তোমরা ইচ্ছা করলে গ্রাফ পেপারেও করতে পারো। এই দেখে নাও, এটা হলো তোমাদের আয়তলেখের চিত্র। আমি খাতায় করেছি। খাতায় করলে কী হয় বলো তো, অনেক জায়গা ধরে করা যায় এবং দেখতে ভালো লাগে বেশি। আর গ্রাফে করলে বলো তো অনেক টাইম লেগে যায়। তোমরা যে কোনোভাবে করলেই পারবে, হবে। এবং আমি দুভাবেই করার চেষ্টা করেছি, কিন্তু আমি শুধুমাত্র আজকে তোমাদের আয়তলেখটা খাতায় কীভাবে করতে হবে সেটা দেখিয়েছি, আর লেখচিত্রে কীভাবে করতে হবে সেটা কিন্তু এই সংক্রান্ত একটা ভিডিও আমি খুব তাড়াতাড়ি আপলোড করবো, সেখান থেকে দেখে নিও, ঠিক আছে। এখন তথ্যটির আয়তলেখ আঁকার জন্য তোমাকে কিছু লিখতে হবে। এরকম লিখবে, আমি অনুভূমিক, এখানে বানানটা একটু ভুল হয়েছে, এখানে লিখবে অনুভূমিক, ঠিক আছে। এখানে অনুভূমিক রেখায় ব্র্যাকেটে লিখবে OX অক্ষ বরাবর 1 সেমি সমান সমান 50 টাকা লাভ, এবং উল্লম্ব রেখায় ব্র্যাকেটে লিখবে OY অক্ষ বরাবর 1 সেমি সমান সমান 2টি দোকান ধরে অবিচ্ছিন্ন চলের পরিসংখ্যা বিভাজন ছকের আয়তলেখ অঙ্কন করলাম। এই কথাটা লিখে নেবে, ঠিক আছে। এই কথাটা লিখে সুন্দর করে তুমি এই আয়তলেখটা আঁকবে। এখন আয়তলেখটা আঁকার জন্য তোমার কী কী লাগবে খেয়াল করো তো। এই যে দেখতে পাচ্ছ না, এখানে তোমার 0 থেকে 50, 50 থেকে 100, এইগুলো হবে X অক্ষ বরাবর মান, আর 8, 15 আর 10 এইগুলো হবে হলো Y অক্ষ বরাবর মান। এখন এইগুলো আমি সুবিধা মতো আমি নিয়েছি। এইগুলো সাধারণত তুমি সুবিধা মতো করতে পারো। দেখে নাও, আমি একটু ছোটো করেছি, তাহলে দেখতে ভালো করে পারবে। এই দেখে নাও, এই যে দেখতেন এখানে এটা দেবো হলো OX, এই দাগটা হলো X অক্ষের দাগ, আর এই দাগটা হলো Y অক্ষের দাগ। ক্লিয়ার? এখন
এক্স অক্ষ বরাবর সবসময় দোকানের ওই দৈনিক লাভটা আমরা দিতে হবে। দৈনিক লাভ ছিল কত থেকে, 0 থেকে 50 শুরু হয়েছিল, তাই আমি এক্স অক্ষ বরাবর এই 0 থেকে শুরু করে এরকম 50, মনে রাখবে এই যে দাগগুলো, এই দাগগুলো নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে পরপর দেবে, ঠিক আছে, উল্টো পাল্টা দেবে না, ছোটো বড়ো করবে না। এই 0 থেকে 50, 50 থেকে 100, 100 থেকে 150, 150 থেকে 200, এইভাবে প্রত্যেকটার গ্যাপ যেন সমান থাকে, ঠিক আছে। তোমরা একটু ভালোভাবে আঁকার চেষ্টা করবে, তাহলেই পারবে। এইভাবে আমরা মানগুলো আঁকবো। তারপরে খেয়াল করো, ওয়াই অক্ষ বরাবর আমাদের কি লাগবে কাজে দেখে নাও। ওয়াই অক্ষ বরাবর আমাদের লাগবে হলো 10, 15, 8। এখন আমাদের সুবিধার জন্য ওয়াই অক্ষ বরাবর এই যে 2, 4, 6, 8, 10, 12, 14, 16, ঠিক আছে, যেহেতু আমাদের 15 লাগবে, এই জন্য 14 আর 15-র মাঝে আমি 15টা লিখে রাখবো, ঠিক আছে, 14 আর 16-র মাঝে 15 লিখে রাখবো, এটা সুবিধার জন্য। এখন আমাদের এই লেখচিত্রটা আঁকতে হবে। দেখে নাও আমাদের তথ্য কি আছে এখানে। প্রথমে 0 থেকে 50, এটা মুছে দেয়, এটা খেয়াল করো, এই যে 0 থেকে 50 আছে, এইটা পরিসংখ্যাটা কত, 8। তাহলে আমাদের যখন প্রথম আয়তলেখটা আঁকতে হবে, খেয়াল করো, যখন আয়তলেখে আঁকবো তখন 0 থেকে 50-এর ঘর আমি দেখব, ঠিক আছে। তাহলে আর উপরের দিকে কত উঠবো, 8 ঘর উঠবো। এখন দেখো 8 ঘরের দাগটা হলো এইটা, তাহলে এই পর্যন্ত যে আমাদের আয়তকার ক্ষেত্রটা হবে, এইটাই হবে কিন্তু প্রথম যে শ্রেণীর সীমানা আছে তার আয়তলেখ, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। তোমরা এভাবে এঁকে নেবো। আচ্ছা, তার আগে একটা জিনিস খেয়াল করো, এই নিচ দিয়ে কিন্তু অবশ্যই দৈনিক লাভ এটা লিখবে, আর এই ওয়াই অক্ষ বরাবর কিন্তু দোকানের সংখ্যাটা অবশ্যই লিখবে। এটা না লিখলে কিন্তু নাম্বার কেটে নেবে, এমনকি শূন্যও দিতে পারে। অবশ্যই লিখবে কিন্তু, তীর যা লিখেছি সেভাবে লিখবে। এখন দ্বিতীয় পরিসীমা দেখবো। আশা করি প্রথম পরিসীমা মানে শ্রেণী সীমাটা বুঝতে পেরেছো। 50 থেকে 100 বলেছে, ঠিক আছে। দেখো তো 50 থেকে যখন 100 ছিল তখন পরিসংখ্যা কত ছিল, 15 ছিল। এখন আমাদের এটা আঁকতে হবে। দেখো আমাদের কিন্তু 0 থেকে 50 আঁকা হয়ে গেছে, এখন আঁকবো হলো 50 থেকে 100। তাহলে এই 50 এখান থেকে শুরু করে এই 100 পর্যন্ত আমাদের আঁকতে হবে, ঠিক আছে। এখন আমাদের যেতে বলেছে 15 ঘর পর্যন্ত, তাহলে আমাদের উপরে দেখো দেখতে হবে 15 কোথায় আছে। এখানে দেখো আমাদের 14 এখানে, আর এখানে 16 এখানে, আর নিশ্চয়ই 14 আর 16-র মিডিলে 15 হবে। এই জন্য দেখো এই মিডিলে আমি 15 দাগটা দিয়ে নিয়েছি, দেখেছো এখানে দেখতে পাচ্ছ, এখানে 14 আর 16-র মাঝে কিন্তু 15 আমি দিয়ে নিয়েছি। এখন এই 50 আর 100-র মধ্যে তোমার একটা আয়তকার ক্ষেত্র আঁকতে হবে। তাহলে এই 50-এর দাগটাকে তুমি বড় করে 15 পর্যন্ত নিয়ে যাবে, আর এই 100-র দাগটাকে বড় করে ওই 15 পর্যন্ত নিয়ে যাবে, তারপরে উপরে যোগ করে দেবে, ঠিক আছে। তাহলে যে আয়তকার লেখটা পাবে, বা সরি যে আয়তকার ক্ষেত্রটা পাবে, এটাই হয়ে যাবে কিন্তু 2 নং পরিসীমার কিন্তু আয়তলেখ। তাহলে কি পেলাম এখানে, এই 50 থেকে সোজা একটা দাগ পেলাম, এইভাবে পেয়ে গেলাম, ঠিক আছে। আচ্ছা এখানে ভুল হলো, এইভাবে আঁকবে কিন্তু হয়ে যাবে। এবার 3 নম্বর পরিসীমাটা দেখে নাও, একটু বড় হচ্ছে ভিডিওটা, তাও দেখে নাও। 3 নম্বর পরিসীমা কি বলেছে, সরি পরিসীমা নয়, 3 নং শ্রেণী সীমানা কি বলেছে, 100 থেকে 150, এবং আমাদের পরিসংখ্যাটা হলো 10, অর্থাৎ আমরা 100 থেকে 150 ঘর পর্যন্ত যাব এবং উপরের দিকে 10 ঘর উঠবো। খেয়াল করো আমাদের যেখানে শেষ হয়েছে 100 শেষ হয়েছে, এখন যাব কোথায় আমরা, এই 100 থেকে যাব হলো 150, তার মানে এই 100 থেকে আমরা যাব হলো 150 পর্যন্ত এবং উপরে উঠবো হলো 10 ঘর পর্যন্ত। তা আমাদের 10 ঘর হলো এই পর্যন্ত, এই দাগটা। এখন দেখতে হবে তাহলে 100 থেকে আমরা 10 ঘর উঠলে পরে এখানে চলে আসবো, আর 150 থেকে 10 ঘর উঠলে এখানে চলে আসবো, এবং ঠিক স্কেল দিয়ে এই মাপে আমরা এটাকে যোগ করে দেবো। তাহলে পেলাম হলো এই তৃতীয় যে শ্রেণী সীমানা আছে তার হলো আয়তলেখ এইটা হবে, ঠিক আছে। তাহলে আমরা এইভাবে এঁকে নেব, তাহলে কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে যে আমাদের 3.3-এর যে প্রশ্নটা আছে আয়তলেখ অঙ্কন সেইটা, ঠিক আছে। এভাবে আঁকবে তাহলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তোমরা কিন্তু গ্রাফ পেপারেও আঁকতে পারো, এভাবেও আঁকতে পারো, দুভাবেই হবে, কোনো ভুল নেই। ঠিক যেভাবে এঁকেছি এভাবে আঁকলেই কিন্তু সব থেকে ভালো হবে। এবার 4 দাগের প্রশ্ন, অর্থাৎ তোমাদের যে উপপাদ্যটা দিয়েছে সেইটা, একটা উপপাদ্য দিয়েছে, যুক্তি দিয়ে প্রমাণ করো যে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। আচ্ছা এটা তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর হলো 124 এবং উপপাদ্য নম্বর হলো 20। তোমরা ইচ্ছা করলে বই দেখেও লিখতে পারো,
অথবা আমি তোমাদের ওই বইয়ের চিত্রটা এখানে দিয়ে দিয়েছি, তোমরা এখান থেকেও লিখতে পারো। আমি এটা খাতায় লিখিনি, কিন্তু বইয়ের চিত্রটা দেখিয়ে দেবো, তোমরা এখান থেকে লিখে নিতে পারো। অথবা তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর তো বলেই দিলাম, 124 পৃষ্ঠার উপপাদ্য নম্বর 20-তে পেয়ে যাবে, সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। তোমাদের বইয়ের পৃষ্ঠাটাই আমি এখানে দেখিয়ে দেই কি বলছে এখানে। কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। এটা আমাদের উপপাদ্য ছিল তোমাদের প্রশ্নের 4 দাগে। এখন উত্তরটা যেভাবে আছে এভাবে লিখে নাও, তোমরা বই দেখেও লিখতে পারো, এভাবেও লিখতে পারো, স্টেপ বাই স্টেপ। আমি ডিটেলসে আলোচনা করছি না, তোমরা শুধু উত্তরটা লিখে নাও এখান থেকে, ঠিক আছে? আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। এরপরে আমি তোমাদের ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান এবং বাকি সাবজেক্টগুলোর অ্যাক্টিভিটি টাস্ক 5-এর উত্তরগুলো করার চেষ্টা করব। তোমরা প্রত্যেকটা ভিডিও আশা করি দেখবে। আর এই ভিডিওগুলো পাওয়ার জন্য দেখবে প্লেলিস্টে গিয়ে মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 9 আছে, সেখানে গেলে তোমরা ক্লাস 9-এ যতগুলো অ্যাক্টিভিটি টাস্ক আমি আপলোড করব সবগুলো উত্তর তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।